বক্তব্য রাখবে আইএসএফ যুবনেত্রী রুমাইয়া। গুড ইভিনিং এভরিওয়ান। এখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তিকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রথমত সর্বপ্রথম এটাই বলবো, আজ 5 বছর ধরে আমরা দেখছি নওশাদ ভাইজান আইএসএফ এর দলনেতা, উনি অনেক ক্ষেত্রে অনেক জায়গায় অনেকভাবে লড়ছেন, সাধারণ মানুষের পাশে আছেন। তারপরেও এখনো পর্যন্ত এই প্রশ্ন উঠে আসছে যে উনি একজন পিজারা মানুষ, উনি একজন ধর্মের মানুষ, তাহলে উনি রাজনীতি কেন করবে? উনি ধর্ম প্রচার করুন, রাজনীতি করার কি দরকার? তো সেখানে থেকে আমি বলতে চাইছি কি আমরা কি রাজনীতি করতে পারি, বা রাজনীতিটা আসলে কি? রাজনীতি নিয়ে স্পেশালি আমাদের মুসলিম ধর্মে অনেকটাই কনফিউজ আছে। ডক্টর মাইকেল হার্টের লেখা একটি বই 300, ওখানে লেখা আছে যে ওখানে উনি লিখেছেন 100টি প্রভাবশালী মানুষের বিষয়, সারা বিশ্বের 100 ইনফ্লুয়েন্সার পিপলের ব্যাপারে লিখেছেন। তো ওখানে উনি লিখেছেন যে মোহাম্মদ was the best leader both religiously and secularly। তো তার মানে হচ্ছে যে মোহাম্মদ যিনি ছিলেন উনি বেস্ট লিডার ছিলেন, ইভেন রিলিজিয়াসলি এবং সেকুলার দিক থেকে। উনি প্রত্যেক ধর্মের মানুষকে ভালোবাসতেন এবং সমানভাবে ভালোবাসতেন। তো এখানে আমার প্রশ্ন উঠে আসছে মোহাম্মদকে। আশা করি সবাই জানেন যে মুসলিম ধর্মের শেষ পয়গম্বর, শেষ নবী ছিলেন মোহাম্মদ। উনি নবুয়ত পাওয়ার পর 30 বছর নেতৃত্ব করেছেন। এখান থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে আমাদের ধর্ম আমাদেরকে রাজনীতি করার পুরোপুরি অনুমতি দিচ্ছে। স্টিল তার মধ্যে আসছে যে উনি কেন রাজনীতি করবেন? উনি ধর্মের মানুষ, উনি ধর্ম করবেন। তো এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে রাজনীতি করা আমাদের অধিকার, বা আমরা করতে পারি। আর বিং সিটিজেন অফ দিস কান্ট্রি, ইন্ডিয়া, যে ডেমোক্রেটিক কান্ট্রি, এখানে আমাদের অ্যাকর্ডিং টু দ্য কনস্টিটিউশন, সংবিধানের অনুযায়ী আর্টিকেল নাম্বার 25 এবং আর্টিকেল নাম্বার 84 আমাদেরকে পুরোপুরি অধিকার দিচ্ছে যে যদি আমরা একজন ভারতীয় নাগরিক হই বা 25 ইয়ার্সের ঊর্ধ্বে হই এবং বৈধ ভোটার হয়ে থাকি, তাহলে রাজনীতি আমরা করতে পারবো। তাহলে এই রাজনীতি করাটা আমাদের জন্মসিদ্ধ অধিকার। এখানে আমরা সবাই, যে কেউ সাধারণ মানুষ ভারতবর্ষের যদি নাগরিক হয়ে থাকি, তাহলে রাজনীতিতে আসতে পারি। এই প্রশ্ন আর হওয়া দরকার না, আর এই প্রশ্নের কোনো মানে হয় না। এই প্রশ্নের মুখোমুখি এখনো আমাদের হতে হচ্ছে। রাজনীতি, যখন আমরা রাজনীতি শব্দটা শুনি, সর্বপ্রথম আমাদের মাথায় আসে কারাপশন। আর একবার যদি রাজনীতিতে আমরা পজিশন পেয়ে যাই, তারপর চলে আসে পাওয়ার বা ফিয়ার, পাওয়ারের ক্ষমতা এবং তার দুর্ব্যবহার। কিন্তু সত্যি কি রাজনীতি সেটাই? রাজনীতি অ্যাকর্ডিং টু কনস্টিটিউশন ডাইরেক্টিভ প্রিন্সিপাল বলছে, when a people is going to be a political leader, he or she must think at first about the welfare of the people। যখন একজন মানুষ পলিটিক্যাল লিডার হচ্ছে, তখন ওনাকে সর্বপ্রথম ভাবা উচিত সমাজের উন্নয়নের জন্য, সমাজের উন্নতির জন্য। আজ আমাদের রাজনীতিরা কোথায় এটা ভাবছে? পুরোটাই উল্টো হয়ে গেছে। উন্নতি, যখনই আমরা ভাবি কোন একটা সোসাইটিকে উন্নতি করতে হবে বা সমাজকে উন্নয়ন করতে হবে, সর্বপ্রথম আছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থা যদি উন্নত না হয়, তাহলে কোন সোসাইটি, কারণ আমাদের ছাত্ররা, আজকে যারা ছাত্র আছে তারা ফিউচারের লিডার, তো তারা যদি ঠিকভাবে সেই এডুকেশনটা না পায়, তাহলে তারা ভালোভাবে সেই সমাজ গড়ে উঠবে না। এবার যদি শিক্ষা ব্যবস্থার কথা বলি, তাহলে আমার আগেও অনেক বক্তারা বলেছেন যে আমাদের স্কুলের ব্যবস্থাগুলো কেমন, আমাদের সরকারি স্কুলগুলো স্পেশালি অবস্থা কি অবস্থায় আছে। আমি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি। যখন আমি বিএড করছিলাম, তো প্র্যাকটিস টিচিং আমি গিয়েছিলাম। ইট ওয়াজ দ্য মান্থ অফ অক্টোবর, অক্টোবর মাস ছিল আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে। জানুয়ারি থেকে সেশন শুরু হচ্ছে, তো অক্টোবর মান্থ অ্যারাউন্ড 10 মাস ক্লাস হয়ে গেছে। তো আমি যখন প্র্যাকটিস টিচিং এ গিয়েছি, আমি ক্লাস 8 এর বায়োলজি ক্লাস নিচ্ছিলাম। বেসিক্যালি আই এম মাস্টার্স ফ্রম বটানি অনার্স। তো বায়োলজি ক্লাস নিচ্ছিলাম। তো আমাদের জিজ্ঞাসা করলাম যে তোমাদের এখন কোন চ্যাপ্টার চলছে, আমি তোমাদের কি পড়াবো, কোথায় চলছে বলো, সেটাই আমি স্টার্ট করবো।
তো আমাকে বাচ্চারা বললো ম্যাম এই তো বেশি দূর নাই কদমগাছিরই একটা স্কুলে গিয়েছিলাম, ওরা বললো ম্যাম আমাদের এখনো প্রথম চ্যাপ্টারটাই শুরু হয়নি। তো আমি অবাক হয়ে গেলাম যে ক্লাস 8 এর বাচ্চারা এখনো পর্যন্ত বায়োলজির প্রথম চ্যাপ্টারটা শুরু করেনি, এটা কখন সিলেবাস কমপ্লিট করবে? বলে কখন আগে গিয়ে এই 8-9 এর বাচ্চারা কি কম্পিটিটিভ এক্সামে কোয়ালিফাই করতে পারবে? এই 2-3 মাস মানে অক্টোবর হয়ে গেছে, অক্টোবর শেষে আমাদের প্র্যাকটিস টিচিং হয়েছিল, তাহলে নভেম্বর ডিসেম্বর আর এই 1-1.5 মাসে কি পড়া করবে? তো সেটা দেখে আমার খুবই অবাক লাগলো। এন্ড ইনফ্যাক্ট আই হ্যাভ টু ডু প্রাইভেট টিউশন অলসো। তো আমার অনেক স্টুডেন্ট আছে বাংলা মিডিয়ামে, তো সেটা ওদেরকে আমি জাস্ট ইংলিশই পড়াই। সেখানেও আমি দেখেছি ক্লাস 6-7 এর বাচ্চারা তারা সঠিকভাবে ইংলিশে তাদের নাম বা অ্যাড্রেস লিখতে পারবে না। এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের সরকারি স্কুলগুলো অবস্থা কি বা কি অবস্থায় আছে, এবং যে কারণে সরকারি স্কুলে ভালো পড়াশোনা হচ্ছে না, যার কারণে কি হচ্ছে বেশিরভাগ যারা একটু মিডিল ক্লাস বা হায়ার টু মিডিল ক্লাস তারা প্রাইভেট স্কুলে চলে যাচ্ছে। আর এটা একটা পুরো বিজনেস। প্রাইভেট স্কুলে আমরা দেখছি যে বছরের পর প্রতি বছর একটা রিঅ্যাডমিশন বা অ্যাডমিশন চার্জ থাকে। এন্ড ইনফ্যাক্ট যারা ওল্ড স্টুডেন্ট হয় তাদের জন্য পুরো মানে ফুল চার্জটা দিয়ে ভর্তি হতে হচ্ছে। কিন্তু এখানে আবার একটা অবাক করার বিষয় আছে, যদি আমরা আমাদের এই বিজেপি বা টিএমসি নেতাদের ছেলেমেয়েদের কথা দেখি, তারা কিন্তু কেউ সরকারি স্কুলে পড়ে না। প্রত্যেক নেতাদের বিজেপি নেতা যেমন রাজনাথ সিং ওনার ছেলে লন্ডন থেকে পাস করেছে, তারপর নির্মলা সীতারামন ওনার মেয়ে জার্নালিজম করেছেন ইউকে থেকে। আমাদের এই নেতাদের মানে ছেলেমেয়েরাও ওনারাও বিদেশ থেকেই পড়ছে, সরকারি স্কুলে কেউ পড়ে না। সরকারি স্কুলে পড়ছে শুধু সাধারণ মানুষের ছেলেমেয়েরা বা মধ্যবিত্ত থেকে যারা নিম্ন শ্রেণীর বর্গের ছেলেমেয়েরা তারাই পড়াশোনা করছে। আর যেখানে পড়াশোনা মানে হাত তুলে দিয়েছে, আর এখানে পড়াশোনা হচ্ছে বলে মনে হয় না বা হয় না বলতে গেলেই চলে। নামমাত্র পাস করিয়ে দেওয়া হয় আর ক্লাসে তুলে দেওয়া হয়। তো এখানে স্পষ্ট বলে যাচ্ছে যে সরকার চাইছে না আমরা শিক্ষিত হই, কারণ আমরা যদি শিক্ষিত হয়ে যাই, আমরা সাধারণ মানুষ যদি আমাদের বাচ্চারা যদি শিক্ষিত হয়ে যায়, তাহলে তাদের দুর্নীতিগুলো সামনে চলে আসবে। আমাদের ভাবা দরকার যে আমরা যদি সুশিক্ষা ব্যবস্থা সুস্বাস্থ্য ব্যবস্থা চেয়ে থাকি, তাহলে এবার আমাদের পাল্টানো দরকার, সত্যি পাল্টানো দরকার। বাট তার মানে এই নয় যে এখন প্রায় টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার আমি লাস্ট 20 days ফলো করছিলাম, যখনই নিউজ পেপার খুলছে একদম ফ্রন্ট পেজে লেখা আছে পাল্টানো দরকার তাই বিজেপি সরকার, পাল্টানো দরকার তাই বিজেপি সরকার। আর বিজেপি যে স্টেটগুলোতে বিজেপি আছে আমরা সেখানকার অবস্থা খুব ভালোভাবেই জানি। বিজেপি সরকারের শাসিত স্টেট গুলো মানে হচ্ছে মব লিঞ্চিং এর স্টেট, যেটা মানে আমি তো মাইসেলফ আমি আমার নিজের কথা বলতে আমার যেতে খুব ভয় লাগে যে ওখানে মানে বিজেপি শাসিত আমার মানে আমার দিল্লি থেকে পড়াশোনা, তো ওখানে অনেক ফ্রেন্ডস আছে। যখন আমরা ছোটবেলায় ছিলাম তো আমি এমন একটা স্কুলে পড়াশোনা করেছিলাম যেখানে আমি আর আমার একজন মাসি ছিলেন, আমরা দুজন মুসলিম ছিলাম, বাকি সবাই হিন্দু। বাট আমরা কখনো সেই সময় আজ থেকে around 20 years ago আমরা কখনো সেই জিনিসটা ফিল করিনি যে হিন্দু বা মুসলিম ও হিন্দু ও মুসলিম, এই জিনিসটা আমাদের ফিল হয়নি বা ভয় লাগে না। যেটা এখন আমরা এত ফিল করি এই হিন্দু মুসলিম করি যে রাজনীতি ওনারা নিয়ে আসছে, হিন্দু মুসলিমদেরকে আবদ্ধ লাগিয়ে ওরা মানে যেভাবে রাজনীতি তৈরি করছে, সেটা মানে মানে একটা রাজনীতি এখন ধর্মনীতি হয়ে গেছে বলতে গেলে চলে। যে যেমন টিএমসি স্পেশালি মুসলিমদেরকে ভয় দেখাচ্ছে যে আমাদের যদি ভোট করা হতো বিজেপি চলে আসবে। আর একজন ভাই খুব ভালো বলেছেন যে মুসলিমরা এক ঈশ্বর ছাড়া আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করে না, বাট যখন বিজেপির কথা চলে আসে তখন মুসলিমরা একটু ভয় পেয়ে যায়, জানি না কেন বিজেপির নাম শুনলে একটু ভয় চলে আসে। তো এখন আর সেই ভয়টা বলে আমাদের হবে না। আমরা ভুলে যাইনি যে দিদি আমাদেরকে বলেছিলেন যে এই ওয়েস্ট বেঙ্গলে এসআইআর হতে দেবেন না, কিন্তু এসআইআর হয়েছে। কত মানুষ তাদের মানে ভোটের অধিকারটাকে হারিয়েছে। আমরা সেই ওয়াক নিয়ে আন্দোলনটাকে ভুলে যাইনি, আমাদের মনে রাখতে হবে আর ভাবতে হবে যে এবার আমাদের সংযুক্ত মোর্চাকে নিয়ে আসতে হবে। যদি আমরা চাই যে আমাদের শিক্ষা ব্যবস্থা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা, আমাদের এরিয়াতে যে একটু আগেই বলছেন যে এখন সবাই শুধুমাত্র ভাতা দিয়ে নিয়ে চলে আছে। টিএমসি লক্ষ্মী ভান্ডারের অ্যামাউন্টটা বাড়িয়ে হয়েছে, প্রথম ছিল 500 টাকা, তারপরে হয়ে গেল
গেল 1000, এখন 1500, রিসেন্টলি 1500। তারপর আরেকটা চালু হয়েছে যুবসাথী 1500। ওদিকে বিজেপি বলছে যে যদি আমরা চলে আসি তাহলে আমরা লাখপতি দিদি দেবো 3000 করে। তো মনে হচ্ছিল আমাদেরকে লোভই দেখিয়ে যাচ্ছে। কেউ বলছে আমরা চাকরি দেবো। তাহলে ওই 1000, 2000, 3000 টাকা কি হয়? আমার তো মনে হয় না আজকাল যে জিনিসের দাম যেভাবে বাড়ছে সেখানে এই 2000 টাকা অনেক কিছু, বা এই 2000 টাকা অনেক কিছু, কিন্তু আমাদেরকে এমন ভাবে বোকা বানিয়ে রাখছে যে 1500 টাকা মানে ওরা ভাবছে যে আমরা এই 2000 টাকা বিক্রি হয়ে যাবো বা এই 3000 টাকা বিক্রি হয়ে যাবো। আমাদেরকে কেউ বলছে না যে যদি আমরা আসি তো চাকরি পারমানেন্ট হবে, বা প্রত্যেক বাড়ি থেকে একজন মানুষকে চাকরি দেওয়া হবে, যেখানে উন্নয়নটা দরকার, বা কোম্পানি খোলা হবে, এডুকেশন সেক্টর গুলো খোলা হবে, সরকারি স্কুলগুলোকে আরো ভালোভাবে তৈরি করা হবে। সেটা তো যেমন তেমন সরকারি স্কুলগুলো আরো বন্ধ হয়ে যাচ্ছে, খুবই দুর্ভাগ্যের বিষয়। পুরো গোটা ওয়েস্ট বেঙ্গলে 8000-এর বেশি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে। আমাদের এলাকায় 6টি সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে, আর সেখানে 41টি বাস ও 11টি মদের দোকান খুলে গেছে। তার মানে কি, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে কি দিচ্ছি বা কি দেব সেটা ভেবে আমাদের একটা ভোট আমাদের পুরো ফিউচারটাকে চেঞ্জ করতে পারে। আমাদের ভাবতে হবে যে আমাদের ভোট আমাদের অধিকার। আমরা যাকে তাকে এই 2000-2000 টাকার ভোট দিয়ে দেবো না, যে 2000 টাকা দিচ্ছে বলে তাকে ভোট দিয়ে দেবো, যে 3000 টাকা দেবে তাকে ভোট দিয়ে দেবো, এটা ভেবে আমাদের ভোট দিলে হবে না। আমাদেরকে ভাবতে হবে যে এমন একজন প্রার্থীকে আমাদের নিয়ে আসতে হবে যারা মানে সমাজের উন্নয়নের জন্য কথা বলবে, সমাজের যারা মানে মজলুম আছে, যারা মানে অত্যাচারিত হচ্ছে, যেখানে মানে উইমেন্স সেফ থাকবে, এমন একটা সোসাইটি আমাদেরকে গড়ে তুলতে হবে। আর আমাদের অভিভাবক দিদি মানে মমতা ব্যানার্জি দিদি বলেছিলেন যে উনি আমাদের অভিভাবক, উনি আমাদের সিএম, অনারেবল সিএম, উনি বলেছিলেন যে কোরআন শেষ হয়ে যাবে বাট আমার উন্নয়নের কাহিনী শেষ হবে না। তো আমি মনে করি মানে সূরা লুকমান, কোরআনের একটি সূরা আছে সূরা লুকমান, যেখানে আল্লাহ পাক বলছেন যে সমস্ত বিশ্বের যত গাছ আছে সেই গাছগুলোকে যদি কলম করে দেওয়া যায় আর সমুদ্রগুলোকে যদি ইঙ্ক করে দেওয়া যায় তাহলেও সেই কাহিনী শেষ হবে না। তো উনি একজন অভিভাবক, এটা আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি, সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে আমাদের রিলিজিয়াস প্র্যাকটিসে, সেই নিয়ে কেউ খেলা করতে পারে না, বা সেই নিয়ে সেই ধর্মের জায়গায় কেউ আঘাত করতে পারে না। ধর্ম নিয়ে রাজনীতি করলে চলবে না। রাজনীতিতে আসলে সোসাইটিকে নিয়ে ভাবতে হবে, সোসাইটি যাতে আরো উন্নত হয় সেটা নিয়ে ভাবতে হবে।